16 বছর একটা নারী স্বামী ছাড়া বেঁচে থাকা কতটা যে দুর্বিষহ, যে নারী দুর্বিষহ জীবনে পড়ে নাই সে বুঝবে না, আপনারাও বুঝবেন না, আমি তার ভুক্তভোগী। আর দ্বিতীয় হলো দুর্বিষহ জীবন, সন্তানদের যেখানে দাঁড় করাতে চেয়েছি পারিনি সেখানে দাঁড় করাতে। তৃতীয়ত হলো আমার সংসার দিয়ে 26 জন আমার আপনজন দুনিয়া ত্যাগ করছে, মারা গেছে। তাদের এগুলো তারা আমরা ফেরত পাবো না। আমার হাজব্যান্ড কাউকে দেখতে পারেনি। আমি যখন আমার শাশুড়ি মারা যায়, আমি জেলারের কাছে ফোন করছিলাম সরাসরি, তখন উনি কাশিমপুরে ছিল, কিন্তু না, আমরা কোনো সুফল পাইনি। আমি বলছিলাম যে আমারে শুধু এতটুকু সময় দেন, জাস্ট একটু জানাজায় থাকবে, জানাজায় শেষ হবে আপনারা ওকে নিয়ে যাবেন। বলছে সম্ভব না, আমরা সে সুযোগটুকু পাইনি। মায়ের মৃত্যু মুখটাও সে দেখতে পারে নাই। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমার এমন দিনও গেছে, টাকার অভাব, সংসারে খাবারের অভাব। আমার মেয়েটা কান্না করছিল ক্ষুধায়, বলছিল আম্মু কিছু খেতে দাও, কিছু খেতে দাও। ছোট তখন, আমার ঘরে কিছুই ছিল না। আমি মেয়েটাকে বলছি যে আম্মুরে চুমা দাও, দেখবা তোমার খিদে কমে গেছে। সন্তান যখন বাবাকে চিনে না, বাবা যখন সন্তানকে চিনে না। আমার মেয়েটা হিজাব পরা ছিল, ছোট তখন, বসে আছে। আমার হাজবেন্ড বারবার আমাকে বলছিল দেখো বাচ্চাটা কি সুন্দর। তখন আমি বলছি তুমি কি ওকে চেনো না? না, কে? বলছে ও তো রিফা। তখন মানে হাউমাউ করে কাঁদতে দিয়েছে যে কি, আমি চিনতে পারলাম না। তো এর চেয়ে আর দুর্বিষহ জীবন কি আর হতে পারে কিছু? 16 বছর পর আজ আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসছে, আমার সন্তানের কাছে ফিরে আসছে। যখন বের হয়েছে, হয়তো ভিডিওটা আপনারা দেখে থাকবেন, দেখছেন কিনা জানি না, যে আমার ছেলে মেয়ে দুইটা যখন ওর বাবা জেল থেকে বের হয়েছে, কিভাবে বাবা বাবা করে দৌড়েই যাই ওর বাবারে জড়াই ধরছে। জীবনে মনে হয় এই প্রথমই বাবার আদর পেল, একটু কাছে পেল। আর কি বলবো, বর্ণনা দেওয়ার আর কিছু না। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করব ওইসব মানুষদের যারা প্রাণ দিয়ে আমাদের এই নতুন স্বাধীনতাটা এনে দিয়েছে। মূলত তাদের জন্যই আজকে আমি 17 বছর পরে আমার বাবাকে আমার কাছে পেয়েছি। আমার তখন খুব ছোট, আমার কিছুই মনে নেই। আমি ছোটবেলা থেকে এটা শুনেই বড় হয়েছি যে বাবা আমাদের কাছে নেই, বাবা দূরে কোথাও একটা। তো প্রথম প্রথম তো আম্মু আমাদের ওরকম ভাবে ঠিক বলে নাই যে বাবা জেলে। তো আমি যখন বুঝতে শিখেছি, আমি তখন থেকেই জেনেছি যে আমার বাবা বিডিআর বিদ্রোহ মামলায় এখনো সেই কারাগারে আছে। তো এটার একটা নেগেটিভ, মানসিকভাবে এটার একটা নেগেটিভ প্রভাব পড়তো আমাদের উপরে। কিছু কিছু সময় খুবই আর কি খারাপ লাগতো যখন দেখতাম স্কুলে প্রত্যেকটা বাচ্চাকে তার বাবা খুব সুন্দর করে তাদের নিয়ে যায়, বা একটা সুন্দর মুহূর্ত তাদের, ওইটা আমি খুব মিস করতাম। আম্মুর সাথে আমি খুব কান্নাকাটি করতাম যে কেন কেন আসে না, এখনো কেন আসে না, কি দোষ করছে বলো। তো তখন তো এসব খুব মানে বিস্তারিত ভাবে জানতাম না বিডিআর বিদ্রোহ মামলা। তো আজ 17 বছর পরে যখন বাবাকে আমরা কাছে পেয়েছি, তখন আনন্দের কথাটা আমি বলে বুঝাতে পারবো না। পিলখানার যে ঘটনাটা, এটা তো সবাই জানি, আমরা কিছু না কিছু আপনারা জানেন ভালো। হয়তো ওখানে ঘটনাটা আপনারা প্রকাশ করতে পারেন না, আর আমাদের কথা তো তেমন মিডিয়া আসবেও না, আসেও নাই। তখন বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমাকে নির্দোষ ঘোষণা করছে। একবার না, কয়েকবার আপিল করছে আমাদের নামে। যে হত্যা মামলা খালাস হওয়ার পর মানে 278 জন লোক খালাস পাইছে। খালাস পাওয়ার পর এখান থেকে আবার 69 জনের নামে আপিল করে। একটু মামলার একটা পারপাসে যেটা বলছি, 69 জনের নামে আপিল করে, সেখান থেকে আবার 34 জনকে দেয়, সাজা দেয়, আর বাকি লোক খালাস দেয়। এই যে খালাস দিয়েছে না, তাদের নামে আবার আপিল করছে। তাদের নামে আপিল করার সাথে ওই পিছনে যে আমরা খালাস পেয়েছি, এদের সাথে এদেরকেও আবার আপিল করে, কয়েকবার আপিল করে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কয়েকবার আপিল করে। সেই আপিল থেকেও আমি খালাস হয়েছি। সেখানে এখন আর আমার তো চাকরি পাওয়ার কোনো বাধাই থাকে না, আমার ক্ষতিপূরণ পাওয়ার কোনো বাধা থাকে না, আমি আইনগত ভাবে। আর এই দীর্ঘ 16টা বছর যে আমাদের উপরে যে অমানবিক এই মানবাধিকার লঙ্ঘন করছে, তারও একটা বিচার হওয়া দরকার। এবং আমি এই যে সর্বোচ্চভাবে দাবি করবো আমার ক্ষতিপূরণ, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আর এটা ওই কল্যাণ পরিবার সংস্থা থেকে এটা জোরালো দাবি তুলে ধরবে, তাদের সাথে আমরা আছি। অনেকখানি করা এই বিষয়টা
কারণ